আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম লার্নিং স্কুল তাদের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু সেটা হলো, আমরা গত ক্লাসে ইংরেজ শাসন পড়েছি। আজকে আমরা পড়ব আমাদের পাকিস্তান আমল, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে যখন ভারত স্বাধীন হলো, পাকিস্তান তৈরি হলো, আমরা সেই পাকিস্তানের অংশ ছিলাম। সেই পাকিস্তান আমল সম্পর্কে পড়ব। আপনারা যারা যুক্ত হয়েছেন তারা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার ডান লিখবেন। যে শেয়ার করেছেন তিনি শেয়ার ডান লিখবেন। আর আমরা একটু দ্রুত ওয়ান কেতে যেতে চাই, দ্রুত একটু আমাদের পার্টিসিপেন্ট 1K হোক, এটা আমরা চাই। বোঝা গেছে? দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার চাই আমি, দ্রুত একটু সবাই শেয়ার করে দিবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব পাকিস্তান আমল। আজকে আমাদের পাকিস্তান আমল শুরু হবে। আমরা জানি 1947 সালে দুইটা দেশ তৈরি হলো, ভারতবর্ষের দুইটা দেশ তৈরি হলো। কে কে শেয়ার করেছেন আমাকে একটু জানাবেন, কমেন্টে জানাবেন, আমি কিন্তু কমেন্ট দেখব। এক্সক্লুসিভ এত সুন্দর একটা ক্লাস, এটা যদি আপনি শেয়ার না করেন তাহলে কিন্তু চলবে না। ওকে, হ্যাঁ, তাহলে আমরা দেখব 1947 সালে দুইটা দেশ স্বাধীন হলো, একটা নাম ভারত আর একটা নাম পাকিস্তান। একটা আইনের মাধ্যমে স্বাধীন হলো, সেটা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সালের অধীনে দুইটা দেশ তৈরি হলো। একটা নাম হলো পাকিস্তান এবং আরেকটা নাম হলো ভারত। একটা নাম পাকিস্তান, একটা নাম ভারত। পাকিস্তান স্বাধীন হলো 14 আগস্ট। কত আগস্ট? 14 আগস্ট। সালটা কত? 1947 সালের ঘটনা, 14 আগস্ট 1947। আর ভারত স্বাধীন হলো 15 আগস্ট 1947। 15 আগস্ট 1947। কথা ক্লিয়ার? বাংলাদেশ ছিল পাকিস্তানের সাথে। বাংলাদেশ কাদের সাথে ছিল? পাকিস্তানের সাথে ছিল। তাহলে আমরা পাকিস্তানের ইতিহাস নিয়ে আলোচনা করব। কথা বুঝতে পেরেছেন? সিম্পল কথা, একবারে সিম্পল কথা, বুঝতে পেরেছেন? তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সালের অধীনে দুইটা দেশ স্বাধীনতা লাভ করে। একটার নাম হলো পাকিস্তান, আরেকটা দেশের নাম ভারত। পাকিস্তান স্বাধীনতা লাভ করে 14 আগস্ট 1947 আর ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট 1947। ক্লিয়ার? আজকে শেয়ার ডানে, শেয়ারে একদম ভরে যাবে। 1K 2K হয় না সচরাচর, 1K পার্টিসিপেন্ট চাই আমরা, দ্রুত এটা করতে হবে আপনাদের। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমরা চলে যাই। এই যে পাকিস্তান আমল, পাকিস্তানের সৃষ্টি হলো, কয়েকটা প্রদেশ ছিল পাকিস্তানের, যেমন পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, বেলুচিস্তান ছিল, ইত্যাদি ছিল। আমরা দুইটা জিনিস মনে রাখবো। এখানে লিখলাম পাকিস্তান। পাকিস্তানের নেতৃত্বে শুরুতেই কারা ছিল এটা আমরা একটু দেখব। তাহলে পাকিস্তান, এর পাশে লিখলাম পূর্ব পাকিস্তান, যেটা পরে বাংলাদেশ হয়েছে, তাই না? পূর্ব পাকিস্তান। আচ্ছা, এই দুটো অঞ্চলে গুরুত্বপূর্ণ দুইটা পদ ছিল। পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ পদ ছিল, তার নাম হচ্ছে গভর্নর জেনারেল। পাকিস্তানের শুরুতে রাষ্ট্রপতি নামে কোনো পদ ছিল না, ছিল গভর্নর জেনারেল। তাহলে পাকিস্তানে প্রথমে ছিল গভর্নর জেনারেল, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। তাহলে আমরা এখানে একটু এইভাবে লিখবো, প্রথম গভর্নর জেনারেল। ওকে, আর তারপরে পদটা ছিল প্রধানমন্ত্রী, এটা ছিল পাকিস্তানের পদ। আর পাকিস্তানের একটা প্রদেশ নাম হলো পূর্ব পাকিস্তান, এখানেও দুইটা পদ ছিল, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী, আরেকটা হলো গভর্নর, আরেকটা পদের নাম হলো গভর্নর।
আমরা একটু দেখি এই দুইটা পদে কে কে ছিল। এই গভর্নর জেনারেল ছিলেন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি পাকিস্তানের জাতির জনকও বটে, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান, লিয়াকত আলী খান। আর পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন। আর প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চালমার্স, চালমার্স বোর্নস, একটু কঠিন নাম, এবং তিনি ছিলেন একজন ইংরেজ, স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন, স্যার ফ্রেডারিক চালমার্স বোর্নস। ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি। আমরা দেখতেছি পাকিস্তান তৈরি হওয়ার পরে পাকিস্তানের প্রথম নেতৃবৃন্দ, পাকিস্তানকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় পর্যায়ে, আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পাকিস্তানের কেন্দ্রীয় পর্যায়ে আর পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তানের কেন্দ্রে প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। আর পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, এই যে প্রথম, সবকিছুর মধ্যে প্রথম হবে, হ্যাঁ, লিখে দিলেও চলে, প্রথম, হ্যাঁ, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। আর প্রথম গভর্নর ছিলেন ফ্রেডারিক চালমার্স বোর্নস। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন? ওকে, একটু কঠিন বানানটাই ধরি আপনারা সবাই একটু কমেন্ট করেন পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন। আমি এটা মুছাই দিই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? একটু আপনাকে কমেন্ট করবেন, কমেন্টগুলো পড়বো আমি। পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন একটু বলেন আমাকে। কঠিন বানান, কঠিনটাই পরীক্ষায় আসতে পারে, বুঝে গেছে? বলেন তো, পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন? দ্রুত বলেন, আমি কমেন্ট পড়ব, কমেন্ট পড়ার জন্য বসে আছি। একটু দ্রুত বলেন, কমেন্ট করেন। এই ভুল, এই যে দেখছেন প্রশ্নটা সেন্সিটিভলি আপনারা পড়েন নাই। পূর্ব পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন না, স্যার ফ্রেডারিক। এই যে অর্পণা রানী, থ্যাংক ইউ ভেরি মাচ, অর্পণা রানী, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে হলো, হ্যাঁ, ফারজানা মাহবুবা, থ্যাংক ইউ। রেশমা আক্তার হয় নাই, ইসমাইল মিয়া হয় নাই। দেখছেন, একটু আপনারা সিনসিয়ারলি দেখবেন। আপনি কি বই কিনছেন? হ্যাঁ, কে বলছে? ওকে, তাহলে কি হবে? স্যার ফ্রেডারিক চালমার্স বোর্নস, স্যার ফ্রেডারিক চালমার্স বোর্নস। ওকে, এবার আমরা লিখেছি 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ, জমিদারি প্রথা উচ্ছেদ আইন। এই দেশে একসময় জমিদারি প্রথা ছিল, এই জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় 1950 সালে শেরেবাংলার নেতৃত্বে। তাহলে এখন আমরা একটু লিখব 1950 সালে, 1950 সালে শেরেবাংলা সেট অ্যাক্ট, অথবা এটার পূর্ণরূপ হলো স্টেট অ্যাকুইজিশন
অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেন। জমিদারি প্রথা উচ্ছেদ করেন। 1950 সালে শেরে বাংলা সেট অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেন। তাহলে প্রশ্ন হতে পারে জমিদারি প্রথা কে উচ্ছেদ করেন? শেরে বাংলা। কত সালে উচ্ছেদ করা হয়? 1950 সালে। কোন আইনের মাধ্যমে উচ্ছেদ করা হয়? সেটা হলো সেট অ্যাক্ট। তাহলে আমি এটা একটু সুন্দর করে এইভাবে দিয়ে দেই যে এটা, এই যে এই সালটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেরে বাংলার নামটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। সেট অ্যাক্ট এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়। কি করা হয়? জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়। ক্লিয়ার? একটু ভালো করে মনে রাখবেন। ওকে, আপনারা যারা মাঝখানে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যারা এখনো লাইভটি শেয়ার করেন না, এখনো সুযোগ আছে, একটু লাইভটি শেয়ার করে দেন, একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন। আমরা আজকে 1K শেয়ারও চাই ইনশাআল্লাহ। তাহলে এটুকু কি বুঝতে পেরেছেন? আপনারা দেখবেন এই যে ফ্রি ক্লাসটা কিন্তু আরও যত্ন সহকারে নেয় টিচাররা, তাই না? যেন সবাই উপকৃত হতে পারে। পেইড বেস যতটুকু গুরুত্বপূর্ণ সহকারে নেয়, এই ফ্রি ক্লাসটা কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে, যেন সবাই উপকৃত হয়। বুঝে গেছে? সুতরাং আপনারা মনোযোগ সহকারে ক্লাস করবেন। আরেকটা বিষয়, আমাদের এই যে বই, এখানে কিন্তু দেখবেন বিসিএস, তারপরে হলো নিবন্ধন প্রাইমারি সব এবং অন্য চাকরির প্রশ্ন সহ সুন্দর করে দেওয়া আছে। আমাদের সাধারণ জ্ঞান বইটাই দেখেন আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমাদের এই যে বইটা, এই বইটাতে আপনারা একটু দেখবেন যে এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন। এই যে বিসিএস এর প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন প্রাইমারি এবং অন্য চাকরির ইটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই বই থেকে প্রস্তুতি নিতে পারেন খুব অনায়াসে, এবং আপনারা ফ্রি ক্লাস করেও আপনাদের প্রস্তুতিটা পূর্ণাঙ্গ করতে পারেন। বুঝে গেছে? ওকে, এবার আমরা দেখব বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ভাষা আন্দোলন। বুঝে গেছে? ওকে, এবার ভাষা আন্দোলন বিশাল ইতিহাস। এই ইতিহাসটা আমরা কিভাবে জানবো? পর্যায়ক্রমে জানবো। দেখেন, পূর্ব পাকিস্তান, এই পাকিস্তানের মোট জনসংখ্যা 100%। 100%-এর মধ্যে বাঙালি ছিল 56%। বাঙালি ছিল কত? 56%। উর্দু ভাষাভাষী মানুষ ছিল মাত্র 7%। এটা ছিল বাংলা আর এটা ছিল উর্দু। তাহলে আমাকে বলেন তো, 100%-এর মধ্যে 56% যদি বাংলা ভাষাভাষী মানুষ হয়, রাষ্ট্রভাষা হওয়ার দাবি কার? বাংলার। কিন্তু পাক হানাদার বাহিনী বা পাকিস্তান সরকার বাংলাকে কোনোভাবেই রাষ্ট্রভাষা করতে দিল না বা স্বীকৃতি দিল না। উর্দু মাত্র 7% যাদের মাতৃভাষা, এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য তারা কি করলো? তারা পায়তারা করলো। কিন্তু বাঙালি মানুষ, বাঙালি ছাত্র জনতা, শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, কেউ কিন্তু এটা মেনে নেয়নি। তীব্র আন্দোলন করেছে, যে যার পক্ষ থেকে আন্দোলন করেছে। বুঝে গেছে? তাহলে পাকিস্তানের একটা আমরা শুরুতেই একটা তথ্য জেনে নিব যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা? পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা? এটা একটা পুস্তিকা। এই পুস্তিকাটা রচনা করেন ডক্টর মোহাম্মদ এই পুস্তিকার রচয়িতা, এটা একটা পুস্তিকা, এই পুস্তিকাটির রচয়িতা, পুস্তিকা মানে ছোট বই, এই পুস্তিকাটির
রচয়িতা, এই পুস্তিকাটির রচয়িতা 3 জন ব্যক্তির সম্পাদনায় এই পুস্তিকা রচিত হয়েছে। 1 নাম্বার হইল তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিদ, বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আরেকজন হচ্ছে কাজী মোতাহের হোসেন, কাজী মোতাহের হোসেন। আরেকজন হচ্ছে আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ, কথা ক্লিয়ার? তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা, এই পুস্তিকাটির রচয়িতা কে বলেন? এই 3টা পুস্তিকার রচয়িতা, এই পুস্তিকাটির রচয়িতা 3 জন। কয়জন বলেন? কয়জন এটা একটু বলেন, কয়জন? পুস্তিকাটির রচয়িতা কয়জন বলেন একটু? পুস্তিকাটির রচয়িতা কয়জন একটু বলেন তো আমাকে। তিনজন, ভেরি গুড, 3 জন, 3 জন, ক্লিয়ার? 3 জন, ওকে, 3 জন হচ্ছে এই পুস্তিকাটির রচয়িতা। এবার ভাষা আন্দোলন সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা উক্তি করেন, এই উক্তিটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এই উক্তিটির প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরীক্ষায় আসে এই উক্তিটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কথা ক্লিয়ার? একটু ভালো করে এটা একটু মনে রাখবেন যে আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এই উক্তিটি কার? এই উক্তিটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ক্লিয়ার? আমরা হিন্দু না মুসলমান এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এই উক্তিটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, রেকর্ড থাকবে, পরে লিখতে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব যে এই যে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম কে দাবি তোলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা একটু লিখবো আমরা, রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম দাবি তোলেন, রাষ্ট্রভাষা বাংলার পক্ষে, রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম দাবি তোলেন, প্রথম দাবি তোলেন রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম দাবি তোলেন ব্যক্তিটার নাম হলো ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত, আপনারা হয়তো নাম শুনেছেন যারা প্রস্তুতি নিচ্ছেন। ধীরেন্দ্রনাথ দত্ত, তার বাড়ি, জন্মস্থান বা তার জন্ম হচ্ছে কুমিল্লা। প্রথম যে দাবি তোলেন তার নাম হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, বাড়ি হচ্ছে কুমিল্লা। কখন তিনি দাবি তোলেন, সময় কখন, কোন সময় তিনি দাবি তোলেন? 23 ফেব্রুয়ারি। কয় ফেব্রুয়ারি? সেটা হলো 23 ফেব্রুয়ারি 1948। 23 ফেব্রুয়ারি
1948, 23 ফেব্রুয়ারি 1948। স্থান, কোন স্থানে তিনি এই দাবিটা তোলেন? দাবি তোলার স্থান সেটা হলো পাকিস্তানের গণপরিষদ। পাকিস্তানের গণপরিষদ করাচিতে তিনি এই দাবিটা তোলেন। পাকিস্তানের গণপরিষদ, পাকিস্তানের গণপরিষদ। পাকিস্তানের গণপরিষদ। তাহলে দেখেন আমরা এখান থেকে কয়েকটা তথ্য পাইলাম। সেটা হলো রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম দাবি তোলেন, রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথম দাবি তোলেন। তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তার নাম ধীরেন্দ্রনাথ দত্ত। তার জন্মস্থান হচ্ছে কুমিল্লা, জন্মস্থান কুমিল্লা। সময় হচ্ছে কখন দাবি তোলেন? 23 ফেব্রুয়ারি 1948। আর স্থান, এই স্থানটা হলো পাকিস্তানের গণপরিষদ, স্থানটা হলো পাকিস্তানের গণপরিষদ। বুঝতে পেরেছেন আপনারা? বলেন তো কয়েকটা তথ্য এখান থেকে দেখেন, তাহলে 5টা প্রশ্ন হতে পারে। নাম ধীরেন্দ্রনাথ দত্ত, তার জন্ম কোথায়? কুমিল্লা, সময়টা কখন তিনি দাবি তোলেন? 23 ফেব্রুয়ারি 1948, স্থানটা হচ্ছে পাকিস্তান গণপরিষদ। আর প্রথম কে দাবি তোলেন? প্রথম কে দাবি তোলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার কিনা বলেন তো একটু। ওকে, এবার আমরা দেখব এই ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন। ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন, ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন, ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন। এটা একটু মনে রাখার জন্য আমাদের একটু ছক অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? ছক। একটু আমরা একটু দেখব। সেটা হলো এটা একটু বড় ছক, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এইবার বিসিএস পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে, আর 47তম বিসিএস পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে। কি প্রশ্নটা আসছে আমি একটু দেখাই দেব। প্রথম হচ্ছে সংগঠনের নাম, প্রথম হচ্ছে সংগঠনের নাম। ওকে, তারপরে হলো এই সংগঠনটা কখন প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা কাল। সভাপতি, এই ঘরটা একটু বড় দিতে হবে, আমি একটু মুছে বড় দিই, নাহলে পরবর্তীতে সমস্যা হবে। ওকে, নাম, প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা কাল। সভাপতি বা প্রধান, সভাপতি বা প্রধান। এখানে কয়েকটা সংগঠন আছে দেখেন। প্রথম হচ্ছে তমুদ্দুন মজলিস, এটা ছিল একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিস। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠনের নাম কি? তমুদ্দুন মজলিস। এটা কোন ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আর এটা প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর 1947, 2 সেপ্টেম্বর 1947। সভাপতি ছিল অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। ওনার থেকে একটা প্রশ্ন আসছিল এইবার বিসিএস পরীক্ষায়, সেটা আবুল কাশেম। আর আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান বিভাগ। তাহলে শিক্ষক ডাবি পদার্থবিজ্ঞান, ডাবি পদার্থবিজ্ঞান, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম। ক্লিয়ার? এই 47তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, এটা আমি একটু লিখে দিই। 47 বিসিএস পরীক্ষার প্রশ্ন। ওকে, দ্বিতীয় সংগঠনের নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয় 1 অক্টোবর 1948 লিখলাম, 1900 সালের ঘটনা, 1948। ওকে, এটা সভাপতি ছিলেন নুরুল হক ভূঁইয়া, সভাপতি ছিলেন নুরুল হক ভূঁইয়া। ওকে, এরপরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়, এজন্য আমরা এখানে দ্বিতীয়ই লিখব। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়, এটা হলো 2 মার্চ 1948 গঠিত হয়, 2 মার্চ 1948। সালগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ কি জানেন, দুইটা বিসিএস এর দুইটা সাল আসছিল, একটা তমদ্দুন মজলিস সাল আসছিল, আর একটা যে রিসেন্ট 45তম বিসিএস এর ছিল, শেষে একটা সংগঠন আমি বলবো ওইটা। সুতরাং সালগুলো কিন্তু একদম ই করা যাবে না, বুঝে গেছে? ওকে, এবার এটা সভাপতি ছিল শামসুল আলম। ওকে, এই পর্যন্ত একটু আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নেন অথবা একটু নোট করে নেন, স্ক্রিনশট অথবা নোট করে নেন। ওকে স্যার, আমি নতুন, আমি সব বই কিনেছি, আপনি কোন বইয়ের কত পৃষ্ঠা থেকে পড়াচ্ছেন? আমরা পড়াচ্ছি ভাষা আন্দোলন থেকে, আমাদের বই থেকেও আমি একটু ডিটেলস পড়াচ্ছি, বইটাতে যেটা নাই সেটার বাইরেও পড়াচ্ছি, বুঝা গেছে? সুতরাং আপনি একটু শুধু মনোযোগ সহকারে দেখেন, আর আমরা প্র্যাকটিস করব বই থেকে। আমি বলেছি 2-1 দিন পর থেকে আমরা কি করব, যে একদম স্লাইডে কি হবে, প্রশ্ন বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, পরেরটা 4 বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয় 11 মার্চ 1950। সভাপতি ছিলেন আব্দুল মতিন, তাকে ভাষামতিন নামেও সবাই চিনে, ভাষামতিন নামেও তিনি পরিচিত। আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন তৎকালীন সময়। এরপরে যেটা হয় সেটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয় 31 জানুয়ারি 1952। এটার সভাপতি ছিল কাজী গোলাম মাহবুব, এই যে এটাই পরীক্ষা আসছিল, বিসিএস পরীক্ষা আসছিল, 45তম বিসিএস পরীক্ষা আসছিল, 45তম বিসিএস। সুতরাং সাল এটা আসছে, আবার অন্য পরীক্ষা আরেকটা ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন একটা আসেই, ভাষা আন্দোলন সংগঠন থেকেই প্রশ্ন একটা আসে। এবারও বিসিএস পরীক্ষা এসেছিল তমদ্দুন মজলিসের সভাপতি আবুল কাশেম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের শিক্ষক ছিলেন, এটা আসছিল পরীক্ষায়। সুতরাং এখানে কিন্তু কি করার সুযোগ নাই, খেলা করার সুযোগ নাই, সিরিয়াসলি পড়তে হবে, বুঝা গেছে? আমরা ক্লাসের একদম মাঝখানে আছি, আপনারা যারা এখনো শেয়ার করেনি এখনো শেয়ার করে দিতে পারেন, লাইভটা এখনো শেয়ার করে দিতে পারেন। ক্লিয়ার? কাজী গোলাম মাহবুব। ওকে,
এবার 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা কারফিউ ভেঙে মিছিল বের করে সেই মিছিলে পুলিশ অকাতরে গুলি নিক্ষেপ করে এবং সেখানেই শহীদ হয় সালাম জব্বার রফিক বরকত শফিউররা। সালাম জব্বার রফিক বরকত শফিউররা। এখন পরীক্ষায় কিন্তু আসতে পারে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে, ভাষা আন্দোলনের শিশু শহীদ কে, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, হ্যাঁ হাইকোর্টের কর্মচারী ছিল কে, ইত্যাদি পরীক্ষায় আসতে পারে। এই জন্য আমরা এবার একটু দেখব ভাষা আন্দোলনের শহীদ সমগ্র, শহীদ সমগ্র বা শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার। এক নম্বর হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ, প্রথম শহীদের নাম হচ্ছে রফিক, প্রথম শহীদের নাম হচ্ছে রফিক, পুরো নাম হচ্ছে রফিক উদ্দিন, রফিক উদ্দিন রফিক। ওকে, এবার ভাষা আন্দোলনের একজন শহীদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাহলে আমরা একটু লিখি ডাবি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাবি শিক্ষার্থী, তার নাম হলো বরকত, আবুল বরকত, এবং তার একটা ডাক নাম আছে, ডাক নাম ছিল আবাই, পরীক্ষায় আসে আবাই, ডাক নাম হলো আবাই। আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ডাবি রাষ্ট্রবিজ্ঞান, কি বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের যে গ্যালারি রুম আছে তার নামে আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এরপরে একজন ছিলেন হাইকোর্টের কর্মচারী, এটা বিজিএস পরীক্ষায় এসেছিল, হাইকোর্টের কর্মচারী, জজ নিয়োগ পরীক্ষায় হাইকোর্টের কর্মচারী, একজন ছিলেন হাইকোর্টের কর্মচারী, তার নাম হচ্ছে শফিউর, তার নাম হচ্ছে শফিউর। আর তার বাবা মাহবুবুর রহমান তিনি কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন। একজন ছিলেন শিশু শহীদ, ভাষা আন্দোলনে একজন ছিলেন শিশু শহীদ, সেই শিশু শহীদের নাম হচ্ছে ওহিউল্লাহ, শিশু শহীদের নাম হচ্ছে ওহিউল্লাহ। এই ওহিউল্লাহর বয়স ছিল 9 বছর, ওহিউল্লাহর বয়স ছিল 9 বছর। ভাষা আন্দোলনের শিশু শহীদ নাম ছিল ওহিউল্লাহ, এই ওহিউল্লাহর বয়স ছিল মাত্র 9 বছর। দেখেন ওহিউল্লাহ যদি 9 বছর বয়সে ভাষা আন্দোলনে জীবন দিতে পারে, শহীদ হতে পারে, তাহলে কিন্তু আপনাদের মনোযোগী হয়ে পড়াশোনা ভালো করে একটা চাকরি পেতে হবে। বুঝে গেছে? বুঝতে পেরেছেন? এটা একটু উঠে নেন, দ্রুত দ্রুত একটু উঠে নেন। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে আমরা একটা বাক্য লিখে রাখি যে 1948 থেকে 1952 পর্যন্ত, 1948 থেকে 52 পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা পালিত হতো, পাকিস্তানের রাষ্ট্রভাষা পালিত হতো, পাকিস্তানের রাষ্ট্রভাষা দিবস পালিত হতো, পাকিস্তানের রাষ্ট্রভাষা দিবস, পাকিস্তানের রাষ্ট্রভাষা দিবস পালিত হতো, দিবস পালিত হতো 11 মার্চ। কত তারিখ? 11 মার্চ। তাহলে 1948 থেকে 52 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা দিবস পালিত হতো, 48 থেকে 52 পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস পালিত হতো 11 মার্চ। কত তারিখ? 11 মার্চ পালিত হতো। কত তারিখ? 11 মার্চ। ওকে, ওকে,
যারা ফ্রি ক্লাস করতেছেন নোট বই খাতা নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। ক্লিয়ার? খাতা কলম ছাড়া বসলে লাভ নাই, এগুলো তথ্য লিখতে হবে। বুঝে গেছে? মনে থাকবে না, আমাদের বইতে যে তথ্য আছে তার চেয়ে এডিশনাল তথ্য দেওয়া হচ্ছে। বুঝে গেছে? কমন যেন পড়ে পরীক্ষায়, ওই জন্য। ওকে, এবার আমরা একটু দেখব, সেটা হলো ভাষা আন্দোলনের সময় পাকিস্তানি নেতৃবৃন্দ, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের নেতৃবৃন্দটা আমরা জানি দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় পর্যায়ে, কেন্দ্রীয় সরকার, আরেকটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আরেকটা হচ্ছে পূর্ব পাকিস্তান। ওকে, পাকিস্তানে ছিল দুইটা পদ, একটা নাম হচ্ছে গভর্নর জেনারেল, আরেকটা পদ ছিল প্রধানমন্ত্রী। আর পূর্ব পাকিস্তানে ছিল গভর্নর এবং মুখ্যমন্ত্রী। আচ্ছা, মুখ্যমন্ত্রীটা আগে লিখব, মুখ্যমন্ত্রী, আরেকটা ছিল গভর্নর। এবার আমরা একটু দেখব কারা ছিল এই নেতৃত্বে। গভর্নর জেনারেল ছিলেন স্যার গোলাম মোহাম্মদ। স্যার গোলাম মোহাম্মদ। আর প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন, একজন বাঙালি, কিন্তু তিনি ভাষা আন্দোলনে বাংলা ভাষার বিরোধিতা করেছিলেন। খাজা নাজিম উদ্দিন। আর মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। আর গভর্নর ছিলেন স্যার গোলাম মোহাম্মদ। এখানে গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। এখানে গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। আপনারা ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের নাম শুনেছেন। এই ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজটা করা হয়েছে ফিরোজ খান নুন এর স্ত্রী ভিকারুন্নেসার নাম অনুসারে। ফিরোজ খান নুন। তাহলে আমাদের এই ভাষা আন্দোলন থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসলে পরীক্ষায় আসলে আমরা উত্তর দিতে পারবো অনায়াসে। তাহলে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর কে ছিলেন? স্যার গোলাম মোহাম্মদ। দেখছেন, আপনারা পড়তেছেন গোলাম স্যারের কাছে, তাই না? স্যারের নাম মনে রাখলেও অন্তত 5টা নম্বর কমন, 4টা নম্বর, 3টা নম্বর কমন, তাই না? তাহলে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমউদ্দিন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। আর গভর্নর ছিল ফিরোজ খান নুন। বুঝে গেছে? কথা ক্লিয়ার? আমরা একদম শেষ পর্যায়ে আছি ভাষা আন্দোলনের শেষ পর্যায়ে, ক্লাসের শেষ পর্যায়ে না কিন্তু। আবার বুঝে গেছে? ওকে, ওকে, এবার আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম, প্রথম সাহিত্যকর্ম। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্যকর্ম। সাহিত্যকর্মের অনেকগুলো ধাপ আছে বাংলা সাহিত্যে, তাই না? তাহলে আমরা দেখব একটু প্রথম
কি দেখব আমরা? উপন্যাস। সাহিত্যের প্রথম জিনিস উপন্যাস। ওকে, তারপরে হচ্ছে গল্প, তারপরে চলচ্চিত্র, চলচ্চিত্র বানানটা একটু খেয়াল করেন। এরপর হচ্ছে কবিতা, কবিতা, নাটক, কবিতা নাটক, কবিতা নাটক, গল্প, উপন্যাস, আচ্ছা, গান। ওকে, তাহলে দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক গল্প, প্রথম গল্প হচ্ছে একুশের গল্প। একুশের গল্প, একুশের গল্প। চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া। কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। নাটকের নাম হচ্ছে কবর, নাটকের নাম হচ্ছে কবর। গান হচ্ছে ভুলবো না ভুলবো না, ভুলবো না ভুলবো না, গাজীউল হক। হ্যাঁ, এবার আমরা একটু দেখব যে এই যে ভাষা আন্দোলন ভিত্তিক যে আমরা সাহিত্যকর্মগুলো দেখলাম, এদের রচয়িতা দেখব। তাহলে এটা একটু কম বোঝা যায়, তাই না? আমরা ইউজ করব সবুজটা ইউজ করি। হ্যাঁ, আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হচ্ছে জহির রায়হান। এখানে দেখেন তিনটাই জহির রায়হান, তিনটাই জহির রায়হান। তাহলে আমরা একটু এইভাবে লিখতে পারি, সেটা হলো এই যে গল্প, উপন্যাস, চলচ্চিত্র তিনটারই একজন লেখক, নাম হচ্ছে জহির রায়হান। পড়াটা অনেক সহজ হয়ে গেল, জহির রায়হান, এই জন্য পাশাপাশি লিখেছি, জহির রায়হান। ওকে, কবিতা কাঁদতে আসিনি, এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। মাহবুব উল আলম, উল আলম, মাহবুব উল আলম, উল আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী। এইখানে কৃষ্ণচূড়ার নিচে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। এটা হলো মুনির চৌধুরী, মুনির চৌধুরী, মুনির চৌধুরী। ওকে, আর ভুলবো না, এটা হচ্ছে গাজীউল হক, গাজীউল হক, গাজীউল হক। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গাজীউল হক। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসে। ইসরাত জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ। ইসরাত জাহান সম্ভবত বাংলার স্টুডেন্ট, তাই না? খুব ভালো কবিতা সুন্দর করে লিখেছেন। ওকে, ক্লিয়ার? ওকে, এটা শেষ হলে আমরা একটা গান লিখবো, ওই গান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দ্রুত আমরা 54-তে যাব, 66 যাব, ঠিক আছে? একটু দ্রুত আমাদের শেষ করতে হবে, 54, 66 যেন অন্তত শেষ হয়। ওকে ওকে, একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন, লেখার শেষ না হলেও স্ক্রিনশট দেন, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, তাহলে আমরা এবার একটু দেখব, একটা গান আছে, জনপ্রিয় গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখান থেকে প্রশ্ন আসে। এই গানটার রচয়িতা, এটা আগে কবিতা ছিল পরে গান হয়েছে, রচয়িতা বা গীতিকার, রচয়িতা বা গীতিকার নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। ওকে, প্রথম সুরকার, প্রথম সুরকারের নাম হচ্ছে আব্দুল লতিফ। প্রথম সুরকার আব্দুল লতিফ,
প্রথম সুরকার আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। বর্তমান সুরকারের নাম কি? আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। ঠিক আছে, এই তথ্যগুলো একটু মনে রাখবেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। রচয়িতা বা গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। বর্তমান প্রথম সুরকার আব্দুল লতিফ। প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার শহীদ আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ দুইজনই, এই দুই ভদ্রলোক দুইজনই কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এরা শহীদ বুদ্ধিজীবী। বুঝে গেছে? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার কিনা বলেন তো, বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার আমরা একটু যুক্তফ্রন্টের নির্বাচনে চলে যাব। যুক্তফ্রন্টের নির্বাচনে চলে, হ্যাঁ কি লিখছেন? ওকে, ওকে, এবার আমরা দেখব যুক্তফ্রন্ট নির্বাচন 54। যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন 1954। যুক্তফ্রন্ট নির্বাচন 1954। যুক্তফ্রন্ট হচ্ছে একটা রাজনৈতিক জোট। যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোট যেটা গঠিত হয়। যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোট, একটি রাজনৈতিক জোট। যেমন নির্বাচনের আগে আমাদের অনেক রাজনৈতিক জোট হয় না, যুক্তফ্রন্টও ছিল ওইরকম রাজনৈতিক জোট। এটা গঠিত হয় গঠনকাল 4 ডিসেম্বর 1953। 4 ডিসেম্বর 1953। আর এটা 4টা দলের সমন্বয়ে গঠিত। এক নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। 2 নাম্বার হলো কৃষক শ্রমিক প্রজা পার্টি। কৃষক শ্রমিক প্রজা পার্টি। কৃষক শ্রমিক প্রজা পার্টি। আরেকটা হলো কি বলেন, হ্যাঁ নিজামে পার্টি। নিজামে পার্টি। আরেকটা হচ্ছে গণতন্ত্রী পার্টি। গণতন্ত্রী পার্টি। গণতন্ত্রী পার্টি। এই আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল মৌলানা ভাসানী। আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল মৌলানা ভাসানী। ওকে, কৃষক শ্রমিক প্রজা পার্টির সভাপতি ছিল শেরে বাংলা। শেরে বাংলা ছিল সভাপতি। ওকে, নিজামে পার্টি ছিল মৌলানা আতহার আলী। মৌলানা আতহার আলী। মৌলানা আতহার আলী। ওকে, আর গণতন্ত্রী পার্টির সভাপতি ছিল হাজী দানেশ। হাজী মোহাম্মদ দানেশ। হাজী মোহাম্মদ দানেশ। আমরা হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম শুনছি না দিনাজপুরে? সেই দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ, এই হাজী দানেশের তখন ছিল গণতন্ত্রী পার্টি। বুঝা গেছে? বিশিষ্ট বাম রাজনীতিবিদ। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ভাসানীর বাসা আমাদের সিরাজগঞ্জে। হ্যাঁ, ভাসানীর জন্মস্থান সিরাজগঞ্জ, বাট তিনি রাজনৈতিকভাবে সকল ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন টাঙ্গাইলকে ঘিরে। টাঙ্গাইলের সন্তোষে তার সমাধি রয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে এই নির্বাচনে ইশতেহার বা ম্যানিফেস্টেশন ছিল 21টি। ইশতেহার ছিল কয়টা? 21টা। এই 21টার মধ্যে প্রথম ইশতেহারটা ছিল রাষ্ট্রভাষা বাংলা। একটু আগে যে আমরা রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন দিলাম,
এই যুক্তফ্রন্ট নির্বাচনের প্রথম ইশতেহারটাই ছিল রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলাটা ছিল তাদের নির্বাচনের প্রথম ম্যানিফেস্টেশন বা ইশতেহার। ওকে, এবার নির্বাচনে যুক্তফ্রন্ট 237টি আসন লাভ করে, 237টি নিরঙ্কুশভাবে তারা বিজয় লাভ করে, 37টি আসন লাভ করে, আসন পায়। ওকে, পাওয়ার পরে তো সরকার গঠন করবে। এই সরকারের মুখ্যমন্ত্রী কে ওই যে 4 জন ব্যক্তির মধ্যে সবচেয়ে সিনিয়র ছিল শেরেবাংলা, এই জন্য শেরেবাংলাকে মুখ্যমন্ত্রী করা হয়। মুখ্যমন্ত্রী ছিল শেরেবাংলা। আর এই সরকারটা গঠিত হয়, যুক্তফ্রন্টের সরকার গঠিত হয় কবে? 3 এপ্রিল 1954, 3 এপ্রিল 1954 সালে সরকার গঠিত হয়, 3 এপ্রিল 1954। আবার এই সরকারটা কিছুদিন পরে বিলুপ্তও হয়ে যায়, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এটা নিয়ে ফেলে, বিলুপ্তও হয়। সেটা হলো 30 মে 1954। মাত্র 56 দিন তারা ক্ষমতায় ছিল। বিশাল একটা নির্বাচনে বিশাল জয় হলো, তারপরেও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। বুঝা গেছে? পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এটা ক্ষমতা নিয়ে নেয়, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কি করে? ক্ষমতা নিয়ে নেয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? 237টা আসন পায়। 37টা কি লিখেছি? হ্যাঁ, লিখি নেই। ওকে, ক্লিয়ার বলেন। ওকে, এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা জানবো। 1957 কাকমারি সম্মেলন, ঐতিহাসিক কাকমারি সম্মেলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। কাকমারি সম্মেলন, এই কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সময়কাল লিখে একবারে। কাকমারি সম্মেলন 1957, এটা সময়কাল বা অনুষ্ঠিত হয় 7 থেকে 9 ফেব্রুয়ারি 1957, 7 থেকে 9 ফেব্রুয়ারি 1957 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থান হচ্ছে সন্তোষ, টাঙ্গাইল। এখন যেখানে মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, সেখানে অনুষ্ঠিত হয়। সন্তোষ, টাঙ্গাইল। ওকে, প্রধান অতিথি, এই সম্মেলনের প্রধান অতিথি তার নাম ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল প্রধান অতিথি। আর সভাপতি ছিল মৌলানা ভাসানী। সভাপতি ছিল মৌলানা ভাসানী। ওকে, এবার কি করা হয়? এই সম্মেলনে ভাসানী প্রথম স্বাধীনতার ডাক দেন। একটা বাক্য উচ্চারণ করে, সেটা হলো ওয়ালাইকুম সালাম। ভাসানী ওয়ালাইকুম সালাম সম্বোধন করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন। ওয়ালাইকুম সালাম। তিনি বলেছিলেন, পাকিস্তান যে শোষণ, নির্যাতন, অত্যাচার, জুলুম করতেছে, এটা যদি করতে থাকে পাকিস্তান সরকারকে ওয়ালাইকুম সালাম জানাবো, তার মানে হলো বিদায় জানাবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি তথ্য জানলাম এটা দেখেন তো। কাকমারি সম্মেলন, এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় 7 থেকে 9 ফেব্রুয়ারি 1957। স্থান হচ্ছে সন্তোষ, টাঙ্গাইল। প্রধান অতিথি ছিল এই সম্মেলনের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে প্রথম স্বাধীনতার ডাক দেন, বলেন ওয়ালাইকুম সালাম। অর্থাৎ পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ঘোষণাটা ভাসানী দিয়েছিলেন। বুঝে গেছে? কথা ক্লিয়ার?
এরপরে আমরা দেখব 1966। এটা যারা উঠায় নেন নাই এখন উঠায় নেন একটু দ্রুত। ওকে, তাহলে বলেন তো স্বাধীনতার প্রথম ডাক কে দেন? একটু কমেন্ট করেন সবাই। স্বাধীনতার প্রথম ডাক কে দেন? স্বাধীনতার প্রথম ডাক কে দেন? একটু সবাই কমেন্ট করেন। স্বাধীনতার প্রথম ডাক কে দেন? স্বাধীনতার প্রথম ডাক কে দেন? ছয় দফা। ছয় দফা বর্তমান সময়ে এটা একটু কম গুরুত্বপূর্ণ, আগে একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল। ছয় দফা, ছয় দফাটা কি? শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তান সরকারের বিরুদ্ধে 6টা দফা পেশ করা হয়, ওটাকে ছয় দফা বলা হয়। তাহলে ছয় দফা সময়কাল কখন 6 দফা ঘোষণা করা হয়? 5-6 ফেব্রুয়ারি 1966 সাল। 5-6 ফেব্রুয়ারি 1966 সালে 6 দফা ঘোষণা করা হয়। ওকে, তাহলে 6 দফার উত্থাপক কে উত্থাপন করেন? 6 দফার উত্থাপক হচ্ছে শেখ মুজিব। উত্থাপক হচ্ছে শেখ মুজিব। উত্থাপক শেখ মুজিব। স্থান কোথায় উত্থাপন করা হয়? উত্থাপনের স্থানটা হচ্ছে লাহোর। লাহোরে বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিব 6 দফা উত্থাপন করেন। এই 6 দফার অপর নাম, 6 দফার অপর নামটা হলো যে মুক্তির সনদ। মুক্তির সনদ, তারপর হচ্ছে ম্যাগনা কার্টা, আমাদের বাঁচার দাবি। আমাদের বাঁচার দাবি। ক্লিয়ার? আমাদের বাঁচার দাবি। ওকে, 6 দফার প্রথম দফাটা ইম্পর্টেন্ট। 6 দফার প্রথম দফা ছিল, প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল 6 দফার প্রথম দাবি। 6 দফার প্রথম দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার প্রথম দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে বিদায় আছে লার্নিং স্কুলে। হ্যাঁ, ওই যে ভাসানীর ওটা ওয়ালাইকুম সালামও আছে, কোনো বইতে আসসালামু আলাইকুম আছে, একই কথা, বুঝতে পারছেন? কোনো বইতে আছে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা সালাম আগে দিই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা বিদায়টা দেই কিভাবে? ওয়ালাইকুম সালাম। সালামটা দেওয়ার পরে উত্তরটা দিই ওয়ালাইকুম সালাম। মূলত ভাসানী এটাই বুঝিয়েছিলেন যে তোমরা যদি আমাদের উপর শোষণ, নির্যাতন, জুলুম চালাইতে থাকো তাহলে তোমাদেরকে সালাম জানিয়ে বিদায় করে দেব। বুঝে গেছে? লার্নিং স্কুলে আমাদের বইটাতে আসসালামু আলাইকুম আছে, কিন্তু কোনো কোনো বইতে ওয়ালাইকুম সালামও আছে, একই কথা, এটার মধ্যে কোনো তফাৎ নাই। বুঝে গেছে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? এবার এই 6 দফা 7 জুন, 6 দফা দিবস হচ্ছে 7 জুন। 6 দফা দিবস 7 জুন। 6 দফা দিবস 7 জুন, কারণ 7 জুন 1966 সালে মনু মিয়া নামক এক ব্যক্তি শহীদ হন। 6 দফা আন্দোলন করতে গিয়ে মনু মিয়া শহীদ হন। তিনি ছিলেন 6 দফার প্রথম শহীদ। এই 6 দফার প্রথম শহীদ ছিলেন মনু মিয়া। এই মনু মিয়া যেহেতু শহীদ হন, এই জন্য 7 জুনকে বলা হয় 6 দফা দিবস। 7 জুনকে বলা হয় 6 দফা দিবস। কথা ক্লিয়ার? 6 দফা দিবস হচ্ছে 7 জুন। তাহলে একটু আমাকে বলেন 6 দফার প্রথম শহীদকে, একটু আমাকে বলেন 6 দফার প্রথম শহীদকে, একটু বলেন 6 দফার প্রথম শহীদকে, কমেন্ট করেন। 6 দফার প্রথম শহীদকে কমেন্ট করেন। ওকে, এবার আমরা এই 66 দফা পর্যন্ত পড়ব। এরপরে আমরা আরেকটা ক্লাসে 1969, 70 এবং মুক্তিযুদ্ধটা পড়ব। ঠিক আছে? মুক্তিযুদ্ধটা আমরা শুরু করব। আর প্রশ্ন আমরা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে ডিসকাশন করব আমরা। আমাদের স্লাইড থাকবে, বুঝে গেছে? তাহলে ওইটা আর একটু বেশি ভালো হবে। ডিটেলসগুলো আমরা পড়ে নিই, প্রশ্নগুলো আমরা একসময় আলোচনা করব। ঠিক আছে?
ওকে, তাহলে ক্লাসটা কেমন লাগলো একটু বলবেন, ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো। পরবর্তীতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আরেকটি নতুন টপিক নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।